শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৭১তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। বনা ঠাট্টা স্বরে বলল, মিথ্যা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভুরু কুঁচকে চোখ ছোট্ট করে তাকিয়ে বলল, ও তার মানে এমনিতে ভালো লাগে না? বনা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমায় বোধহয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বনা আতকুটি জিজ্ঞেস করলো, রাজশাহী কেন? অফিসে কিছু কাজ হয়েছে তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবে? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো, কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যালো ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বনের সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটি আসেনি? না। কি করে ও? সারাদিন কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই, নেটে পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আম্মু ও যে ঝগড়ার কথা বলছিলে সেটা মিটিয়েছে? বড় আব্বু যে ঝগড়ার কথা বলিয়েছিল সেটা কি মিটিয়েছো? দেখ কিসের ঝগড়া? দুটো স্টাফ ঝগড়া লাগেছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে যে কি খবর কে পাঠিয়েছে, বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন এসে জিজ্ঞেস করলো, কবে আসবে? আসছি, যেহেতু এখন বলেও তো আর কাজ ছেলে খালি চলে যেতে পারি না। চাচু আগে আসতে বলছিল আমায়, আমি পাত্তা দেইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চলে যেতেও পারছি না। ২-৩ দিনের মধ্যে কাজপত্রের ঝামেলা মিটিয়ে সব একবারে যাব। আচ্ছা সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল, তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভও করছে না, কষ্ট লাগছে ভাই। তানভীর কিছু বলার আগে আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বনার সাথে কিছুক্ষণ কথা বলে বনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মোখলেস মিয়ার সাথে দেখা। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম তানভীর বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিস শেষে টুকিটাকি শপিং করে বাসায় ফিরেছে। প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকগুলো কল দিয়েছে, মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাহিরে হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করে উনি শান্ত কণ্ঠে বললে, মেঘ ঘুমিয়েছে। কথাটা শোনা মাত্র আবিরের মন আরো বেশি খারাপ হয়ে গেল। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাইতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখিয়ে একটু পর পর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজকেও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবার কল রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পায়নি। হালিমা খান বলেছে জানেন না, মালিয়া খান বলেছে ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর সকাল থেকে ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, যেখানে দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার বোন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না, ও কি করছে কেমন আছে কিছুই জানতে পারছে না। দেখে আবির মনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। অফিসের কাজের বিশেষ মনোযোগও দিতে পারছে না। আবির টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এই জন্যই কি আমার কল রিসিভ করছে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকাল থেকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিচ্ছে, বারবারের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতেই ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন? বাসায় কেউ কল রিসিভ করছে না, তোর বোন রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আব্বুকে ফোনে সব বলে দিব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোন দে। তানভীর রাজবাড়ী কণ্ঠে বলে, বড় আব্বু এখন কথা বলার অবস্থা নেই। কেন, কি হয়েছে? সিফাত বাসে আসছে। হোয়াট? আমি জানি না। আবির আগে বলল, আব্বুকে নিয়ে আসছে? না, বড় আব্বু কিছু জানে না, হুট করে বাসে আসছে। এখন আর কি, রান্না করে খাইয়ে বিদায় দিবে বোধহয়। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, সিফাত বাসায়, অথচ আমায় কেউ জানায়নি। তুই বা বাহিরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে, আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কেন? সব ঠিক আছে তো? আবির একের পর এক প্রশ্নে নাজেহাল। তানভীর ঢোক গিলে ছোট্ট করে বলল, সিফাত ভাইয়ার হাবভাব আমার ভালো লাগেনি। কি হয় বলা যায় না। আগে ভাগে বোনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি, এখন ফোন সাইলেন্ট করে রেখে দিব।
আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বোনের যেন কিছু না হয়। আবির বাসায় নেই আজ 3 দিন হতে চললো। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিয়ে বেশিরভাগ সময় বাইরে পাওয়া যায়। আম্মুকে কল দিলেও শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছু বলা হয়নি ওনাকে। এই 3 দিনে কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসায় গত 6 মাসের কাজ, জমে থাকা মিটিং, প্রজেক্ট ফাইল সব দেখতে হচ্ছে। হুট করে চলে যেতেও পারছে না। সবকিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করতেই বাসার সবার সামনে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু এগুলো কিছুই আর হলো না। মেঘ অনেক ছোটখাটো ভাবে প্রপোজ করলেও বাসায় এখনো কিছু বলা হয়নি আবিরের। এদিকে মেঘের কোনো খোঁজও পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথে কথাও হয়নি আবিরের। তানভীর প্রচন্ড মাথা ব্যথা, ওষুধ খেয়ে সেই রাতে ঘুমিয়েছিল, এখনো ওঠেনি। সিফাত কেন আসছিল, কি করছে, এগুলো জানতে মামুনি, আম্মু, বাবু, চাচু সবাইকে কল দিচ্ছে, অথচ কেউই কথা বলছে না। আবির মালিহা খান বলেছে উনি কিছু শোনেননি। আলী আহমদ খানকে জিজ্ঞেস করায় উনি বারবারের মতোই বেশ কিছু সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছে। বাসায় এলোমেলো অবস্থা দেখে আবিরের ফুপি পর্যন্ত কল দিচ্ছে, কিন্তু উনিও বিশেষ সমাধান দিতে পারলো না আবিরকে। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমদ খান কিছুই বলেনি, আর কিছু বললে উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পর রুমে আসছে। সকাল থেকে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল। সেসবই এখন গোছাতে হচ্ছে। দিশা বিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছি বিকালে চলে যাব। তার মধ্যে 3-4টা ফাইল বের করে দিয়েছে, এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রাগ করবে। আসার সময় এমনিতেই সরিটরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ করে যাব না। আচ্ছা শোন রাকিব, শোন। হ্যাঁ বল। আমাদের বাসায় যাবে একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না, কারোর সঙ্গে কথাই বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতে অনেক ভয় পাই। গেলে 100টা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টাপাল্টা বাস খাবো। তার থেকে ভালো তুই রাতে কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগে আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারলো না, মুখের ওপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11টা বাজে 47 মিনিট। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয়নি। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাতাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেমে বাড়িতে দিকে তাকিয়ে থমকে গেল আবির। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়ো করে সেগুলো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রে নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলো, বাবা ভালো আছো? আবির কোনো রকমে ভালো আছি বলেই ভেতরে চলে গেছে। ড্রয়িং রুমে আবিরের আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ছুঁড়ে ফেলে ছুটলো মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের দরজা। রুম পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান করে বিছানো। এত গুছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। এক একে সব রুম দেখতে লাগলো। তানভীর, মিম, কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির, কোথাও কারো অস্তিত্ব নেই। আবির দীর্ঘশ্বাস, এলোমেলো চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললে, তুমি কি আমার কথা বোঝোনি? আমি তোমায় জিজ্ঞেস করছি তুমি কখন আসছো? আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না, ঘন ঘন শ্বাস ছাড়ছে। পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করেছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানেই আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদু হেসে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথার পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলল, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামি করার সম্পর্ক? আবির কানে কিছু ঢুকলো না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছো, সে 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি।
আবিরের দু চোখ টলমল করছে, লাল হয়ে গেছে, কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে, পরনে শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দোকানে চোখ মুখ মুছে গুরুগম্ভীরভাবে শোধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বলল, মেঘের সঙ্গেই গেছে তানভীরও। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃষ্ণ লাল চোখ দুটো আগ্নেয়গিরির মতো লাভার ন্যায় রক্তবর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশে বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা স্বপ্নগুলো মস্তিষ্কে হুমকি খেয়ে পড়েছে, এলোপাথারি ছুটছে ভয়ঙ্করভাবে নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভাসছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তানভীরকেও সখানে কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসায় এই শ্বাসরুদ্ধ পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির দুহাতে মাথা চেপে ধরে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করলো, আমি কিছু বিশ্বাস করি না, সত্যি করে বলুন মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগে স্বরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাড়িতে আর একটা মানুষও নেই। বাইরে ডেকোরেশনের লোকজন হাঁক ডাক শোনা যাচ্ছে। আবির ঠিক মতো বিশ্বাস করতে পারছে না। আশেপাশে তাকে জোরসে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। তারপর অভিপ্রায় কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনে সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি মেঘকে আমার করে নিব। মোজাম্মেল খান কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছে। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলল, কি সব আবল তাবল কথা বলছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে আবির? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু চাচ্চু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনে সবটুকু জিরে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি পৃথিবীতে কল্পনা করতেও পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দিন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। ওর গায়ে কোনোদিন কাটার আঁচড়ও পড়তে দিব না, প্লিজ। আলী আহমদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মেঘ মামনিকে ভালোবাসো? এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামনি তার জীবন নিয়ে সুখী আছে। প্রায় 5 থেকে 7 মিনিট আবির আর আলী আহমদ খানের মধ্যে কথোপকথন চলল। আবির রাগ নিয়ন্ত্রণ করতে বাহিরে চলে গেছে, বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বোঝাচ্ছে, কিন্তু মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না। তানভীর সবকিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছে। আলী আহমদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছে। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলছে না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে তাকিয়ে হালিমা খানের দিকে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি তুমি তো জানো মেঘ কোথায়? প্লিজ বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখের পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল কণ্ঠে তাকালেন। কিছু বলার আগে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য। গত 9টা বছর বুকের ওপর পাথর চেপে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে প্রমাণ করার জন্য। আর আজ সেই যোগ্যতা নিয়ে মেঘকে আমার করে নেওয়ার জন্য এসেছি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তোমার এই অবস্থা তোকে চোখে দেখা যাচ্ছে না। আমি দীর্ঘশ্বাস ফেলে শরীর সবটুকু শক্তি দিয়ে চিৎকার করল, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়? আলী আহমদ খান রাজবাড়ি কণ্ঠে বলল, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্র আবির ডান হাতে কবজি দিয়ে টেবিলের ওপর কাচের জগটা ধাক্কা মেরে ফেলে দিল। অতিরিক্ত মাত্রায় চিৎকার করে উঠল,
মেঘ আমার মানে আমারই, মৃত্যু আমৃত্যু মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত কণ্ঠে হাতের ধাক্কায় পানি ভর্তি গ্লাসের জগ সাথে সাথে পড়ে দুখণ্ড হয়ে ফ্লোরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবির অগ্নিঝরা দু চোখ দেখে থমে গেল স্বয়ং আলী আহমদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথা বলতে পারছে না সে। আবারও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এবার নির্বাক থেকে কিছু ঘটেনি বলে বা ঘটাচ্ছে না, উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে। আলী আহমদ খান কপাল ভাঁজ করে আবিরকে দেখছে। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। আকস্মিক এলোপাথারি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। 2 হাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন, নয়তো? মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলো, নয়তো কি মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুলেন, ছোট করে বললেন, আবির মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচু, মেঘকে। আবিরের কথা সম্পন্ন হওয়ার আগে আলী আহমদ খান রাগী স্বরে বলল, ঠিক আছে মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, কি বলছো ভাইজান? আবির নিরেট কণ্ঠে দৃষ্টিতে আব্বুর মুখের দিকে তাকালো। আলী আহমদ খান বরাবরের ন্যায় কঠোর রূপে আছেন। অপ্রকাশিতভাবে আবিরের পেছন থেকে সামনে এনে কপালে স্পর্শ করলো রিভলভার ধরে, মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজি কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘকে আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগে আলী আহমদ খান আতকে উঠে বললেন, কি হচ্ছেটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠেছে। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর ধরে নিজের থেকে বেশি যাকে ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হয় মেঘকে এনে দিবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে চটজলদি তানভীরকে কল দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির প্লিজ মাথা ঠান্ডা করো, মেঘ এখনই আসছে। আলী আহমদ খান আবিরের কাছে যেতেই আবির 2 পা পিছিয়ে তপ্ত স্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আবির আমি জানি তুমি এত দুর্বল মানসিকতার ছেলে নাও, ভাইজানের মতো তুমিও খুবই বিচক্ষণ, তাই বিবেকে বোকার মতো এমন কাজ করো না যেটা তোমার সাথে পুরো পরিবারের সুখ নষ্ট করে দেয়। আবির 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকিয়ে মুখ দিয়ে জিভ ভিজিয়ে ঠেকানোর চেষ্টা করলো। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচ্চু আমি আপনাকে যতই চতুর ভাবুক, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। যখন 6 বছরের অবুঝ মেয়েটা অকুল কণ্ঠে আমায় বলেছিল, কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম আমি বেঁচে থাকতে কোনোদিনও তাকে ছেড়ে যাব না। আমি যদি বোকাও না হতাম সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতাম না যে আমার ওকেই লাগবে, হয়তো আমার জীবনে মেঘ কেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান এভাবে নষ্ট হতো না। আবিরের শ্বাস ছেড়ে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু আমি সত্যি দুঃখিত, আপনাদের মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়ে আমি এত বোকা হয়েছি, নয়তো একটা মেয়ের জন্য জীবনে এত একবারও ভাবতাম না। সবকিছু আপনি বলে এসেছেন, কখনো কাউকে কথা দিয়ে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে, যে মেঘের ময়ে জর্জরিত আবিরের হৃদয়, সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের 2 চোখ দিয়ে অস্বচ্ছ গতিতে অশ্রু জড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরবে কাঁদছে। আলী আহমদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে রয়েছে। এই আবিরকে উনি চিনতে পারছে না। বোধশক্তি হওয়ার পর থেকে আবির কোনোদিন এভাবে কাঁদতে দেখেনি তিনি। আলী আহমদ খান নিজের বন্ধু বলে বরংবার ছেলের একজন সাহসী, বুদ্ধিমান আর দৃঢ় মানসিকতার বলেই প্রমাণ দিয়েছে। আজ আবিরের এই রূপ দেখে নিজেও আটকে উঠেছে। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে, অতি স্বর্ণপণে নিজের চোখ মুছছে। আবির চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালে। মোজাম্মেল খান ব্যস্ত কণ্ঠে তানভীরকে কল দিচ্ছে। আলী আহমদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আত্মনাদ করে উঠেছে। আকস্মিক আলী আহমদ খান এক নজর মেন দিকে পড়ে। মেন গেট থেকে
কিছুটা ভেতরে মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, প্রশস্ত আঁখিতে উদ্বিগ্ন স্পষ্টে ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরো কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ড প্রচন্ড বেগে দিক বিদিক ছোটাছুটি করছে। কয়েক সেকেন্ডে মস্তিষ্কে একবারে ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরো 7-8 মাস আগে মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, ইতিমধ্যে ঝরেছিল। আর চোখের সামনে সেই দৃশ্য মেঘ একদম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরেছে। শ্বাস ফেলতে পারছে না মেয়েটা, এমনকি জোরে চিৎকার করতেও পারছে না। আলী আহমদ খান নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বলল, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় এই রিভলভার ধরে ঘাড় কাত করলো। সহসা নজর আটকায় এক অপরূপার পানে। বিস্ময় সময় তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে হলুদ রঙের আর রানী গোলাপি মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি রঙের পাড়ের শাড়ি, কাঁচা হলুদের গহনা ভর্তি গা, কপালেই ঠিক মাঝ বরাবর গাঢ় গোলাপি রঙের জাজরার ওড়না ও ফুলের দিয়ে আটকানো মায়াবী আদলে বেশ রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ, ঠোঁটে আট দেখে আবির কয়েক মুহূর্ত পর অভিক্ষুব্ধ রইল। আনুষ্মান আবিরের দু চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে। অলক্ষিতভাবে হাতে রিভলভার পড়তেই আবির আত্মজ্ঞানে ফিরল। হাত থেকে রিভলভার পড়তে আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠাই দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটল। আলী আহমদ খান গম্ভীর মুখে হয়ে দাঁড়িয়ে আছে। আবির অবহিতভাবে ছুটল মেঘের দিকে। সামনে গিয়ে দুই হাঁটুতে ভর করে ধপ করে বসে পড়ল। আকস্মিক মেঘের পেট বরাবর বলিষ্ঠ হাতে জাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করলো। আবিরের নিরস্ত কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালো। সামনে নির্বিবাক চোখে তাকিয়ে আছে আবিরের কান্না। গভীর বোঝার চেষ্টা করছে মেঘ। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামাল দিয়ে নিজেকে শান্ত চোখে তাকালো আবিরের পানে। মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরলো। মেঘের আদুরের স্পর্শ আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর কম্পন শুরু হয়েছে। বুক ফুরিয়ে শেষ শ্বাস বেরিয়ে আসছে। আপনি কাঁদবেন না প্লিজ। আবির কান্না থামার নামই নেই। গত 3-4 দিনের বুকের ভেতর ঝরা ঝড়ের সমাপ্তি ঘটেছে আজ। কাদম্বিনীকে দেখে প্রায় পাগল কণ্ঠ শোনার প্রখরতায় ছুটে উন্মাদ আবিরের অস্তিত্ব উথল। তার ওপরেই ভাষার এই অবস্থা দেখে সারা জীবনেই ইহজগতে সকল মায়া ত্যাগ করে বসেছিল আবির। মেঘ বারবার ঢোক গিলছে, বুক করে কান্না বেরিয়ে আসার উপক্রম। আকস্মিক তানভীর বাইরে থেকে এসে কাঁধে হাত রেখে উষ্ণস্বরে বলল, চোখ বেয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে, কিঞ্চিৎ মেকআপ নষ্ট হয়, তাহলে তোর খবর আছে। 2 ঘন্টা রাস্তা বসে বসে তোকে সাজিয়ে আনছি, আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানভীরের মুখের পানে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করলো। তানভীর সামনের দিকে এসে ফ্লোরে রিভলভার উঠাতে যাবে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠল, ওইটা আমাকে দাও। এইটুকু ছেলের হাতে এইসব থাকতে হয় না, আজ থেকে এটা আমার কাছে থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। এই অবস্থা দেখে মনে হচ্ছে যে এখনই এই জগতে নেই। বড় আব্বু কথা মতো রিভলভার বড় আব্বুর হাতেই দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টুমির স্বরে বললেও, ভাইজান তুমি যেন কি কিনছিলা? আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, আমার সাথে অনেক শত্রুতা ছিল, তাই নিরাপত্তার খাতিরে কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন, আর আমার মেয়ের জামাইয়ের নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়ে দিয়ে দিয়েছি, নিরাপদে রাখতে না পারলে বুঝবে। তানভীর 2 ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়ে বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দ কানে বাজতে আবিরের কান্না থেমে এসেছে। আলী আহমদ খান চাপা স্বরে বলল, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করেছিস? মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরো আগে থেকে জামাই ডাকা উচিত ছিল, শুধু তোমার মন খারাপ হবে ভেবে ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবেই জিতে গেছি আমি। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলল, চ্যালেঞ্জ জিতেছিস বলে তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি সব চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগেও বলেছিলাম, চ্যালেঞ্জ তুই জিতলেও আমি হারবো না। দেখলি তো আমি হার মানিনি, আর মানবো না। আর একটা কথা শোন, খুশি হইতেছিস হ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁজাইতে আসিস না। দোয়া কর যেন তোর জিতে হারে পরিণত না হয়। আলী আহমদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছনে পেছনে যেতে যেতে শোধালে, তুমি কি বলছো ভাইজান? বুঝিয়ে বলো।
তানভীর কিছু বলতে যাবে তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফ হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢুকলেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেঘকে দেখে গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোন আছে। মিমদের হই হুল্লোড়ের শব্দ কানে আসতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটমিট করে হাসছে। তারাও যে দেখে চোখে মুখে ইশারা করে বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। মালিয়া খান সবার পেছনে থেকে উনি ভেতরে সাবিরের চোখ দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, কাঁদছিস কেন? আলী আহমদ খান সবাইকে এক পলক দেখে মারিয়া খানকে উদ্দেশ্য করে বলল, তোমরা এত দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ পরে আসলে ছেলের করুণ পরিণতি দেখতে হতো। তখন তুমি ছেলের মতোই বসে বসে কাঁদতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু, তুমি কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বসলেন। কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করেন। যেখানে তোর আব্বু নিজে সিদ্ধান্ত নিয়েছে আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের খুশি হওয়ারই কথা। তারপর আমরা একটু ভয়ে ছিলাম তুই রাজি হবি কিনা। তখন তোর আব্বু বলল, তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছে। তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যাতে তুই আসার আগ পর্যন্ত বাসায় কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমাদের পক্ষে সম্ভব না, তাই তোকেও কিছু জানাতে পারিনি। মালিয়া খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবার জিজ্ঞেস করলো, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল কণ্ঠে মালিয়া খানের মুখের দিকে তাকিয়ে রইল। মালিয়া খান যেন এসবের কিছুই জানে না। এটা বুঝতে সময় লাগলো না আবিরের। আবির কিছু বলার আগেই আলী আহমদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকি স্বরে বলল, যেই ছেলে ৫,১৪৬ মিনিটে ৫,৭৭৮ বার কল করতে পারে তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি কিনা। কি সুন্দর দৃশ্য। মালিয়া খান কপাল গোটালেন। মোজামেল খান আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সোফায়। পিছে পিছে মেঘও এগিয়ে গেল। মালিয়া খান চিন্তিত স্বরে বলল, কিসের ৫,০০০? কত মিনিট? কি বলছো হাবিজাবি? আলী আহমদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বলল, এই যে ফোনটা, এটা মেঘ মামুনির ফোন। গত 4 দিন যাবত এটা আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা আর বন্ধ করিনি। বিশ্বাস করবা না, মিনিটে 2 থেকে 3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবতাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমিও ভাবতে পারিনি আপনি এত কল দিবেন, অন্ততপক্ষে এত কম কল দিবেন। অন্ততপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভুরু কুঁচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বলল, আবির তাহলে মেয়েকে আগে থেকে পছন্দ করে? মোজামেল খান ঠাট্টা স্বরে বলল, ভাবি, আমি এই কথা ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি বুঝতে চাচ্ছিলেন না। তাই আমার কথা শুনে এই কাজ করতে বাধ্য হয়েছি। ভাইজান কেমন মানুষ এটা তো আপনাদের কারো অজানা কিছু নয়। আবির মেঘের দিকে দুজনে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকি সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মালিয়া খান চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজামেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলো, আমি 1 বছর আরো 2-3 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি, কিন্তু মেঘ এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। সত্যি ছবিটা দেখে আমার অবশ্য বিশ্বাসই হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলতো না, যতটুকু বলে সেটা বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে যে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে থেকে আমার পর্যবেক্ষণ শুরু। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না আমার। মেঘ মিম দুজনের প্রতি আবিরের যথেষ্ট পজিটিভ, মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরেও ওর বিশেষ মনোযোগ নেই, কিন্তু মেঘের বিষয়ে কথা উঠলে অমনি মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবিরের হাতে গোনা 2-1টা মেঘের বাসা থেকে বাইকে নিয়ে যাওয়া বেড়ানো, অথচ সে প্রায় এই মেঘকে নিয়ে পুরো শহর ঘুরে ফেলেছে। 2-1 বার আমি নিজের চোখেও দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও আবির আসতো না সাথে।
আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চেনে তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, তোর মেয়েকেও এখানে দেখেছি, তোর ভাইপোর সাথে ছিল। ভাইজানকে বলায় উনি বিষয়টা পাত্তা দেয়নি, উল্টা আমায় যা খুশি বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও ভাইজানকে কিছু বলতে পারতাম না। হঠাৎ একদিন আমার অফিস থেকে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেছিল প্রায়। সেখানে আমার বাসা থেকে কিছু দূরে মেঘকে আবির বাইক থেকে নামাচ্ছে। আমি আনমনে সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনে বাসা থেকে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু আমি সেদিন আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গেছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটা কথায়, আবির এমন ছেলেই না। আলী আহমদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবির এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয় তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম। তার প্রিয় আবির নিজে থেকে ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে যেতে তার ইচ্ছা ছিল, দেশে আসতে তার ইচ্ছায়। বাইক কেনা, বিজনেস স্টার্ট, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে সব কিছুই ছিল আবিরের। নিষেধাজ্ঞা করিনি আমি, কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করিনি, সবসময় সেটা বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালে অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো না, ছেলেদের বয়স 20 থেকে 25 বা তার উপরে গেলে বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলে কেন হয় তা আমার জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হওয়ার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতা যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করার চেষ্টা করতাম। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা আমায় বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি সেটা আশা করতে পারি না? আবির যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারো মুখ থেকে শুনতে হলো আমায়। আমি বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওইটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিয়া খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আপনি আপনার জায়গায় ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতোই ছিলেন। কখনো কিছু চাইতে গেলেও বা বলতে গেলে দ্বিধাবোধ করতাম না। এমনকি বন্ধুর সাথে এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে আমি শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না হতে চাইলেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনার অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কেটে যাচ্ছিল। আমার ব্যবসা, সমাজ আর পরিবার, মান সম্মান আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বাড়ির সন্তানদের কঠিন মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলে, সমাজ কি বলে, কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস, সেসব নিয়ে এতটা ব্যস্ত ছিলেন যে বাসায় কোন ছেলের মন খারাপ, কোন মেয়ের মন খারাপ, ঠিক কি করলে হবে সেটা আপনারা কখনো জিজ্ঞেস করার প্রয়োজন বোধই করেননি। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্ববান বাবা ছিলেন এবং আছেন। আমাদের পড়াশোনা চলাকালীন আপনি সব ব্যস্ততার মাঝে প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশের মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন আপনি সব সময়। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেঘের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপির সাথে পরিচয় হলো। ফুপির সম্পর্কে, এই বাসায় নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশেবিষে হারিয়ে ফেলি। কি করব বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রেখেছেন, সেখানে আমি কে? আপনার নীতি, আমার মান সম্মানের জন্য আমি সবকিছু করতে পারি। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, এই ভয়ে আমি বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূরের কথা, মেঘের সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়তই ভয় হতো আপনাদের নীতিগুলো ভেঙে যায় যদি হারিয়ে ফেলি ওকে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলল, তার মানে তোমার ফুপির সাথে তোমার আগে থেকে পরিচয় ছিল? অবশ্যই, এটা আমি আগে সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোন তানভীরের মাধ্যমে বাসায় আনছিলাম।
রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা নয়, আর যেখানে তার শ্বশুরবাড়ির সাথে পরিচয় হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তুমি যেসব ভেবে ভয় পাচ্ছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপির ঘটনা আজ থেকে বহু বছর আগে, তখনকার পরিস্থিতি বর্তমানের মধ্যে কোনো মিল নেই। তখন সমাজ প্রেমের মতো এত সহজভাবে নিত না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো করে বিয়ে করলে ওই এলাকায় ওই মেয়েকে তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়তো। সমাজের চোখে সেটা পরিবারের বিষাক্ত হয়ে যেত। বর্তমান যুগ পাল্টে গেছে, প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর দ্বিধাবোধ করে না। ইকবাল খান শান্ত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সবাই জানো আর মেনে নিয়েছো, তাহলে এত কিছু কেন বললে? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বলল, বললাম না আমি মানলেও ভাইজান মানতে চায়নি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান কেন মেনে নিল এইভাবে? কাল হঠাৎ মানলো কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই যে মেনে নেয়নি এটা আমি শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম তখন ভাইজান বিশ্বাস করেনি। তখন আমি বলেছিলাম যে আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরের বিয়ের কথা বলায় আবির কিভাবে রিয়েক্ট করে সেটা বুঝতে চেয়েছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই সে ভেবেছিল মেঘের কথা বলে দিবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেয়েকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হ্যানত্যান আর অনেক কিছু। তখন আমার ভেতরেও জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করছিলাম, আবির মেয়েকে পছন্দ করে এটা আমি প্রমাণ করে ছাড়বো। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরাতে এমনিতেও তার ছেলে অবিবাহিত, বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়াক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়াক্ট করলো না, মুখ ফুটে কিছু বললো না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হয়ে বিকালে যখন বন্ধুর ছেলের বাসায় না আসায় আমি আমার সততার প্রমাণ পেলাম, দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেই। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেল। খবরটা বাসা থেকে কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিল আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথা আসল মিনিং এটাই ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে শুধু শুধু আবিরকে সন্দেহ করছি, আবির এসবের কিছুই জানে না। পারলে ওনার সামনে প্রমাণ করে দিতে, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সেই কথা মাথায় রেখে ছেলের বিয়ে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার শুরু করলো। নিজের ভালোবাসা প্রকাশ না করে উল্টো 6 মাসে বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমিও মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না, উনি আমার কাছে হেরে গেছেন এটা উনি মানতে পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের ওপর ইচ্ছে মতো রাগ ঝাড়লো। আবিরও রাগ করে বাসা থেকে চলে গেল। 2 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজে হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করলো। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছে। আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়, তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাহিরে যাওয়ার আগে দিন সকালেও ভাইজান ভাবিকে জিজ্ঞেস করেছিল আবির কিছু বলেছে কিনা, কিন্তু আবির কিছু বলেনি, বলেই চলে গেছে। এই জন্য ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিল না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফুসফুস করছিল।